আল্লাহ বলছে যে আমি আমি জালেমদেরকে ঢিলের রশি দিয়ে করার কথা এবার টানি তখন ছাড়ি না, একেবারে হেলিকপ্টারে করে পালাইতে হয়েছে। 2 দিন 3 দিন এটা বলতে পারবো না, যেহেতু সূর্যের আলো বাতাস কোনোটাই আমি ফিল করতে পারি নাই, কখন সময় যাচ্ছে কি হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলো দেখে আসি। আমাকে মানুষের তো ভালোবাসে আমি জানতাম না। এই দিন আসবে বুঝি নাই কখনো, এই দিন আসবে বুঝি নাই, বুঝি নাই এই দিন আসবে। আল্লাহ বলছে যে আমি আমি জালেমদেরকে ঢিলের রশি দিয়ে করার কথা এবার টানি তখন ছাড়ি না, একেবারে হেলিকপ্টারে করে পালাইতে হয়েছে। এই জিনিসগুলো আপনারা পাইছেন নাকি? আমি আমাকে দেখতে দেয় না, মানে একটা ব্লক গামছা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি আট বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো, বিশাল বড় পুকুর, দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যারা নিতে চান, সবচেয়ে বড় বন্ধু এটা বানাইছে কি? এটা 8 বছর তো ঠিকছে। হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ হয়। তো আমি শুধু নিচ্ছি, আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মুয়ের মাটি একটা চাইছিলাম, যে সাহায্য করছে সুন্দর একটা বানাইছে। পথে আমার পানি খাইতে হবে, পানি নিতে বলুন। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে। কত ছিল, আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি। আপনাকে 2 দিন 3 দিন এটা বলতে পারবো না, যেহেতু সূর্যের আলো বাতাস কোনোটাই আমি ফিল করতে পারি নাই, কখন সময় যাচ্ছে কি হচ্ছে, মানে ওইটা আসলে আপনার অনুমান করা যায় না। তারপরে খাবারের যে সময়টা, এটা অনেক সময় দেখা যাইতো যে খুব ক্ষুধা লাগছে খাবার দিচ্ছে না, আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে খাইলাম আবার খাবার দিল, মানে এমন একটাই অবস্থা। খাবারের কন্ডিশন খুব ভালো ছিল, আপনার খাবার খুব খুব ভালো খাবার দেওয়া হইতো, 1 বোতল করে মামো ওয়াটার দেওয়া হইতো। নরমাল আমাদের যে মামের বোতলগুলি আছে, যেগুলি এই বোতলগুলি দিত। একটা বিমান ল্যান্ড করতো, মানে বিমানের মতো একটা শব্দ হইতো, আমার মনে হচ্ছিল যে বিমানটা ল্যান্ড করে। তার সাথে কিন্তু রানওয়ে, যে তেজগাঁও রানওয়ে বলে, ওইখানকার নর্মাল রুটিন প্লেন এয়ারফোর্সের বা আর্মি এভিয়েশনের সেসনাগুলি উদ্যান বা নামার জন্য এই শব্দগুলি শোনা যেত। আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু এটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই, আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায় না। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। কোনো কিছু যাতে শোনা না যায়, ভিতরে কোনো শব্দ বাইরে না যায়, এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা একজস্ট ফ্যান, অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা একজস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। ওই রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত 10 ফিট স্কোয়ার হবে, খুব উঁচা। আর রুমে আপনার কোনো জানালা নাই, একটাই দরজা, আপনার একটা গ্রিলের দরজা আর একটা কাঠের দরজা, একটা এক্সজস্ট ফ্যান আছে উপরে, আর উপরে একটা মাত্র লাইট ছিল একেবারে উপরে ছাদের মধ্যে। 16 রুমের কমপ্লেক্সটা খুব পুরনো আমলের, অনেক পুরো। আমি 90 সালে ছিলাম আর্মি এমপিতে অফিস অফিসার হিসেবে, তখন আমি এটা এরকমই দেখি। এটা উচ্চতা 18 ফিট, দেওয়ালগুলি মসৃণ, প্রত্যেকটা রুমের সাথে একটা করে লাইট আছে এবং একজস্ট ফ্যান আছে একটা করে। এর পার্থক্য হলো নতুন রুমের সাথে এটার বড় বড় মোটা মোটা শিক, যেটা নতুন রুম করা হয়েছে শিকটি একটু তুলনামূলকভাবে চিকুন, লোহার দরজা। তারপরে হলো আপনার বড় কাঠের দরজা, কাঠের দরজার মাঝখান দিয়ে আছে আপনি ছিদ্র, যা দিয়ে দেখা যায় ভিতরে কে কি করে বা কি করতেছে ইত্যাদি। বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত একজন কর্মকর্তার মাধ্যমে আয়নাঘরের কিছু ছবি আমরা সংগ্রহ করেছি। আমাদের সংবাদ সূত্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এই ছবিগুলো কখন কিভাবে তোলা হয়েছে তা আমরা প্রকাশ করছি না। আয়নাঘরের বন্দীদের এই রুমগুলোতেই রাখা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশশির হাসান সিজার গত 7 নভেম্বর ক্লাস শেষে বসুন্ধরার ক্যাম্পাস থেকে বেরিয়ে আগারগাঁওয়ের আইটিবি ভবনে যান তিনি। সেখান থেকে বের হবার পর নিখোঁজ হন মুবাশশির। সামরিক সূত্রের মাধ্যমে আয়নাঘরের বন্দীদের যে তালিকা আমরা পেয়েছি, সেখানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশশির হাসানের নাম আছে। তিনি গুম হওয়ার কিছুদিন পর ভারতের দ্য ওয়ার একটি আর্টিকেল প্রকাশ করেছিল, যেখানে বলা হয়েছিল যে ডিজিএফআই তাকে ধরে নিয়ে গেছে। এছাড়াও সাবেক অ্যাম্বাসেডর মারুফ জামান এবং ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কেও এখানে বন্দী করে রাখা হয়েছিল। আয়নাঘরের বর্তমান বন্দীদের মধ্যে আছেন জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম এবং গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এই দুজনকে নিজের চোখে আয়নাঘরে দেখেছেন এমন কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে। Soon after the Holy militant incident, 3 men were picked up in a short period of time in August 2016. The first one was the son of Salahuddin Khader Chowdhury. Then there was the son of Amir Qasim Ali. Both of those men had been convicted, or about to be convicted in the International Crimes Tribunal. And the third one was Brigadier General Azmi, who was the son of Ghulam Azam, who'd also been convicted in the International Crimes Tribunal, but hadn't been executed. And in all 3 incidents, there was clear eyewitness testimony to clearly substantiate that they were picked up by law enforcement agencies. And immediately after each of them were picked up, the state agencies refused to acknowledge that they had done that. Effectively, they were secretly detained from the point at which they were detained. They hadn't been formally arrested. They weren't brought before the court. A few months after the 3 men were picked up and their whereabouts remained unknown and they're assumed to have been secretly detained, I managed to speak to a close associate of the Prime Minister, an individual who was in a position to have conversations with the Prime Minister and know about some of these kinds of secret dealings that took place. And he confirmed to me that these 3 men had been picked up by DGFI, a military intelligence agency, and were in secret detention, although he was unclear of exactly the whereabouts of these men right now. But he understood that at some point in time, they had been taken to the military interrogation unit, or he wasn't entirely sure of the exact name, but that's what he said. And they were definitely picked up at the behest of DGFI, having persuaded Sheikh Hasina what he called a cock and bull story, a concocted story, that somehow that these men were involved in militant activities and that they needed to be taken out effectively. সাধারণত এই 10 রুমের জন্য 2 জন লোক ডিউটি করে আর 16 রুমের জন্য 2 জন ডিউটি করে। এই ডিউটিতে কাজ হলো 3 বেলা রুটিন ওয়াইজ বাথরুমে নেওয়া হয়। সকালে সাধারণত ডিউটি শুরু হয়, সকালে ডিউটিটা 4টা থেকে শুরু হয়, 8টা পর্যন্ত 4 ঘন্টা করে ডিউটি করে প্রহরীগুলি। একদিন সকালে যেহেতু আমি মোটামুটি 10 জনের মধ্যে মোটামুটি একটু সম্মানী লোক, আমাকে ওই বাথরুমে নেবে, তা আমাকে নেওয়ার জন্য নিয়ে গেলেই ইতিমধ্যে বাথরুমের ভিতরে ছিল আরেকজন। তার দরজাটা খোলা হয়, আমি তখন দাঁড়ায় আছি, দাঁড়ায় দেখতেছি দরজাটা খোলা হচ্ছে এবং ব্রিগেডিয়ার আজমিকে আমি দেখে ফেলি হাই কমান্ডের ওখানে। তখন তার চোখ বাঁধা হয় নাই, মুখটা খোলা। তখন আমাকে সরে নেওয়া হয়। তা আমার বুঝতে আর বাকি থাকে না যে এখানে ব্রিগেডিয়ার আজমি থাকে। পরবর্তীতে আমি ওখানকার একটা ছেলে সাহায্য নিয়ে সমুদয় ব্যাপারটা বিস্তারিত জানি যে ব্রিগেডিয়ার আজমি ওখানে আছেন। আয়নাঘরে বন্দী ছিলেন এমন আরো 2 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি। এদের মধ্যে একজন হলেন বাড্ডা লিটন, যার সাথে সেলিমকে একই ঘরে রাখা হয়েছিল। দ্বিতীয়জন হলেন ইংলিশ মিডিয়াম স্কুলের একজন টিচার, যিনি সেলিমের পাশের ঘরে ছিলেন। তৃতীয় আরেকজন হলেন বংশালের যুবদল নেতা সোহেল, যার সাথে সেলিমের কথা হয়েছিল, কিন্তু তাকে আমরা পুরোপুরি শনাক্ত করতে পারিনি। ওই দিনটা খুব মারধর করার পরে আমাকে আর ওই রুমে নিয়ে যাওয়া হয় না, আমাকে আপনার আরেকটা রুমে নিয়ে যায়, অনেক দূর হাঁটায় নিয়ে যায়। অনেক দূর হাঁটানোর পর একটা রুমে নিয়ে যায় যেখানে প্রচণ্ড গরম ফিল করি প্রথম অবস্থায়। তো ওই রুমে যাওয়ার পরে আমি একজন ব্যক্তিকে দেখতে পাই। তো প্রথম অবস্থায় উনি ওনার নাম বলেন, উনি খুব চুপচাপ ছিলেন, একেবারে চিকন ছিলেন, আর ওনার শরীরের সামলা ছিল, লম্বা চূড়া। তো সম্ভবত অনেকটা সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দিল যে আমার নাম লিটন, আমার বাড়ি বাড্ডাতে। উনি বাড্ডা লিটন। উনি সম্ভবত 2017 সালে বা 16 সালে বাংলাদেশ থেকে সরকারিভাবে অলিম্পিকে মার্শাল আর্টে আপনার অলিম্পিকে যোগ দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল। ওই আপনার ওইটাকে দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।